ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। চলো আমরা শুরু করি আমাদের ম্যাপিং অর ফাংশন পার্ট 2 এর আলোচনা। আমরা পার্ট 1-এ ম্যাপিংয়ের সম্বন্ধে আমরা জেনেছিলাম, সেখানে কিভাবে ম্যাপিং অর্থাৎ চিত্রণ কিভাবে একটি সেট থেকে আরেকটি সেটে সংজ্ঞাত হয় তা আমরা জেনেছিলাম। আমরা এই পার্ট 2-তে আমরা জানবো সেই চিত্রণের প্রকারভেদ। তবে চিত্রণের প্রকারভেদ জানার আগে আমরা চাইব পার্ট 1-এর আলোচনা একটা উদাহরণের মাধ্যমে আরেকবার দেখে নিতে। অর্থাৎ আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে চিত্রণের প্রতিবিম্ব, প্রাকবিম্ব, ক্ষেত্র, উপাঞ্চল, পাল্লা, এই বিষয়গুলি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নেব। চলো, তো ধরা যাক এ হচ্ছে 0, 1, 2, 3, বি হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11 এই সব পদ বিশিষ্ট সেট, এবং এফ ম্যাপস এ টু বি কি করছে না এফ এক্স ইজ ইকাল টু 2x + 5 দ্বারা সংজ্ঞাত। তাহলে তিনটে কোশ্চেন আছে এখানে: 2 এর প্রতিবিম্ব, 6 এর প্রাকবিম্ব এবং এফ এর ক্ষেত্র, পাল্লা এবং উপ অঞ্চল নির্ণয় করো। চলো এক এক করে আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে 2 এর প্রতিবিম্ব। তো সেখানে আমরা জানি যে এক্স যদি এ সেটের পদ হয় তবে এফ এক্স হলো বি সেটের পদ। এটা আমরা পার্ট 1-এই শিখেছি। সুতরাং এক্স এর প্রতিবিম্ব হয় এফ এক্স অবশ্যই। তাহলে এক্স হচ্ছে এ সেটের পদ এবং এফ এক্স হয়ে যাবে বি সেটের পদ, অর্থাৎ এক্স এর প্রতিবিম্ব হয়ে যাবে এফ এক্স। তাহলে 2 এর প্রতিবিম্ব কি হবে, তাই তো? এটাই প্রশ্ন। অবশ্যই এক্স এর প্রতিবিম্ব যদি এফ এক্স হয় তাহলে 2 এর প্রতিবিম্ব এফ টু হবে। তাহলে 2 এর প্রতিবিম্ব যদি এফ টু হয় তাহলে এফ টু আমরা কিভাবে পাবো না, এফ এক্স আমরা অলরেডি দেওয়া আছে যে এফ এক্স ইজ ইকাল টু 2x + 5। তাহলে এফ টু সমান কি হবে, ওই এক্স এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল 9। ঠিক আছে, তাহলে 1 নম্বর কোশ্চেনের আনসার আমরা করে ফেললাম। 2 নম্বর কোশ্চেনে এবার যাই। 2 নম্বর কোশ্চেনে বলেছে 6 এর প্রাকবিম্ব কত। তাহলে এক্স এর প্রতিবিম্ব আমরা এফ এক্স আমরা বললাম। তাহলে আমরা যদি বিপরীত দিক দিয়ে বলতে চাই, এক্স এর প্রতিবিম্ব যদি এফ এক্স হয় তাহলে এফ এক্স এর প্রাকবিম্ব হচ্ছে এক্স, তাই তো? এফ এক্স এর প্রাকবিম্ব হচ্ছে এক্স, তাহলে 6 এর প্রাকবিম্ব কত হবে? তাহলে আমরা যদি ধরে নিই যে 6 এর প্রাকবিম্ব এক্স, তাহলে আমরা কি লিখতে পারবো যে এফ এক্স ইজ ইকাল টু 6। ঠিক আছে, আমরা 6 এর প্রাকবিম্ব এক্স ধরে নিলাম, তাহলে অবশ্যই এফ এক্স ইকাল টু 6, কারণ এখানে এক্স এর প্রতিবিম্বই হচ্ছে এফ এক্স অর্থাৎ 6। বেশ, এবার এফ এক্স ইকাল টু 6 থেকে আমরা এক্স বের করবো, সেটাই হচ্ছে 6 এর প্রাকবিম্ব। এখানে 2x + 5 ইকাল টু 6, তারপরে 2x ইজ ইকাল টু 6 - 5, তারপরে x ইজ ইকাল টু হাফ। কিন্তু আমরা এ সেটে কি হাফ দেখেছিলাম? না, এ সেটের পদ তো আমরা দেখেছি 0, 1, 2, 3, তাই তো? তাহলে তো হাফ এ সেটে নেই, অতএব এ সেটে 6 এর কোনো প্রাকবিম্ব নেই। বেশ, এবার আমরা 3 নম্বর যে আমাদের প্রশ্ন সেটা আমরা দেখে নিই। 3 নম্বর প্রশ্নে আমাদের চেয়েছে যে এর ক্ষেত্র, পাল্লা এবং উপ অঞ্চল, এইগুলো আমরা একটু দেখি। তো আমরা পার্ট 1-এ অলরেডি দেখেছি যে ক্ষেত্র এ যদি একটি চিত্রণ এ থেকে বি হয়, সংজ্ঞাত হয় এ থেকে বিতে, তাহলে এ হচ্ছে ওই চিত্রণের ক্ষেত্র এবং বি হচ্ছে উপ অঞ্চল। তাহলে পাল্লা কি না, পাল্লা হচ্ছে ওই এ সেটের সমস্ত পদগুলোর যে প্রতিবিম্ব আমরা এফ চিত্রণে নির্ণয় করব, সেই প্রতিবিম্বগুলো নিয়েই হচ্ছে পাল্লা। তাহলে এখানে এর সমস্ত পদ কে কে আছে, 0, 1, 2, 3। এই 0, 1, 2, 3 এর প্রতিবিম্বগুলো আমরা প্রথমে নির্ণয় করি। তাহলে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে 0-র প্রতিবিম্ব 5, 1 এর প্রতিবিম্ব 7, 2 এর প্রতিবিম্ব 9, 3 এর প্রতিবিম্ব 11। ব্যাস, তাহলে এবার আমরা ক্ষেত্র, পাল্লা, উপ অঞ্চল সবই পেয়ে গেলাম। কি সেগুলো না, এই যে ক্ষেত্র হচ্ছে এ সেটটা 1, 2, 3, উপ অঞ্চল হচ্ছে বি সেটটা অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10, 11, এবং পাল্লা হচ্ছে এই যে এক্ষুনি যেগুলো আমরা প্রতিবিম্বগুলো নির্ণয় করলাম সেই প্রতিবিম্বগুলোকে নিয়েই হচ্ছে পাল্লা। ঠিক আছে, চলো একবার আমরা চিত্রের মাধ্যমে গোটা বিষয়টা আরেকবার বুঝে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে এ সেট থেকে বি সেটে এফ চিত্রণে
চিত্রিত হয়েছে এই এফ চিত্রণের মাধ্যমে। তো সেখানে 0-র প্রতিবিম্ব আমরা পেয়েছি 5, এইভাবে 1-এর 7, 2-এর 9, 3-এর 11। এখন যদি এই চিত্র থেকে ক্ষেত্র, পাল্লা, উপ অঞ্চল আমাদের নির্ণয় করতে হয়, তাহলে বি সেটের যে পদগুলি এ সেটের সঙ্গে যুক্ত হয়েছে সেগুলো আলাদা করে নিতে হবে। তাহলে সেই আলাদা করে আমরা কি পাবো? এই যে আমরা এইভাবে আলাদা করে নিলাম। এই আলাদা করে নেওয়ার পর তাহলে পরপর আমরা এবার নামগুলো দিতে পারবো, যে এ সেটটি হয়ে যাবে ক্ষেত্র বা ডোমেন, বি সেটটি হয়ে যাবে উপ অঞ্চল বা কোডোমেন, এবং এই সেটটি হয়ে যাবে কি? পাল্লা। ঠিক আছে? তাহলে এই এবং এই পাল্লাকে আমরা চিত্রণ পার্ট 1-এ দেখেছিলাম কি বলা হয় না, যেহেতু এর সমস্ত পদ থেকে আমরা এই পাল্লা নির্ণয় করছি, তাকে এফ এ দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে? অবশ্যই দেখতে পাচ্ছ যে এফ এ কিন্তু এখানে বি এর একটি যথার্থ উপসেট। ঠিক আছে? এবং এখানে দেখো 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন উত্তর আমরা এখানে পেয়ে যাচ্ছি, যেখানে আমাদের চেয়েছিল যে 2-এর প্রতিবিম্ব কত। 2-এর প্রতিবিম্ব আমরা এখানে বলতে পারছি 9, এবং 2 নম্বর কোশ্চেন চেয়েছিল 6-এর প্রাকবিম্ব। দেখতে পাচ্ছি 6-এর সাথে এ সেটে কোনো পদ যুক্ত হয়নি, তাহলে 6-এর কোনো এখানে প্রাকবিম্ব নেই। এই যে প্রাকবিম্ব নেই, এই বিষয়টি মাথায় রাখো, কিছুক্ষণ পরেই আলোচনায় এই বিষয়টি আবার সামনে আসবে। ঠিক আছে? চলো তাহলে আমাদের মূল আলোচনা শুরু করি, যে চিত্রণের প্রকারভেদ। চিত্রণ মোটামুটি 7 রকম। কি কি? 1 নম্বরে এক চিত্রণ বা 1-1 ম্যাপিং বা ইনজেকশন। 2 নম্বরে বহু এক চিত্রণ বা মেনি ওয়ান ম্যাপিং। 3 নম্বরে অন্তচিত্রণ বা ইনটু ম্যাপিং। 4 নম্বরে উপরিচিত্রণ বা অনটু ম্যাপিং বা সারজাকশন। 5 নম্বরে এক উপরিচিত্রণ বা বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন। 6 নম্বরে ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং, এবং 7 নম্বরে উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং। এক করে আমরা আলোচনা শুরু করি। প্রথমেই হচ্ছে এক চিত্রণ, 1-1 ম্যাপিং অর ইনজেকশন। তো নামের মধ্যেই এখানে মানে আছে। এক চিত্রণ হচ্ছে একটি থেকে একটি, অর্থাৎ যদি একটি চিত্রণ হয় এফ ম্যাপস এ টু বি, তাহলে এ সেটের প্রতিটি পদের থেকে বি সেটের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব তৈরি হবে। সেই চিত্রণটি হচ্ছে একক চিত্রণ। তার এ সেটের ভিন্ন ভিন্ন পদের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব বি সেটে থাকবে। মনে করো এখানে এ সেটটি হচ্ছে, যার পদ হচ্ছে এ বি সি, এবং বি সেটের পদ হচ্ছে 1 2 3 4। তাহলে মনে করো এর প্রতিবিম্ব হচ্ছে 4, বি এর প্রতিবিম্ব হচ্ছে মনে করো 1, সি এর প্রতিবিম্ব হচ্ছে মনে করো 2। তাহলে দেখতে পাচ্ছি এ সেটের প্রত্যেকটি পদেরই ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব বি সেটে আছে। তাহলে এটি একটি একক চিত্রণ সংজ্ঞাত হচ্ছে এখানে। এইবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। তো এখানে একটা উদাহরণ নিয়েছি যে এ থেকে বি একটি চিত্রণ এফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 5 দ্বারা সংজ্ঞাত, তবে দেখাও যে এফ একটি ইনজেকশন, অর্থাৎ 1-1 ম্যাপিং। তো এখানে আমাদের কি করতে হবে? এই এ সেটের প্রত্যেকটা পদেরই প্রতিবিম্ব আমাদের এই এফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 5 দিয়ে নির্ণয় করতে হবে। দিয়ে আমরা দেখবো যে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব আসলো কিনা, তাহলেই ইনজেকশন বা এক চিত্রণ। তাহলে দেখি, প্রথমে আমরা নির্ণয় করি এফ অফ -1। এখানে দেওয়া আছে এফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 5, তাহলে -1 + 5 = 4। তারপরে এফ অফ 0, তাহলে 0 + 5 = 5। তারপর এফ অফ 1, তাহলে 1 + 5 = 6। তারপর এফ অফ 2, তাহলে 2 + 5 = 7। এবং এফ 3, 3 + 5 = কি হবে? 8। একদম আমরা এটা ইনজেকশন বলতে পারবো, কারণ প্রত্যেকটা পদের এসেটের প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পদের আমরা এখানে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব পেয়ে গেলাম। ঠিক আছে? এটি অবশ্যই ইনজেকশন। চলো আমরা চিত্রের মাধ্যমে একবার দেখে নিই। দেখতে পাচ্ছি এখানে যে -1 এর প্রতিবিম্ব 4, 0 এর প্রতিবিম্ব 5, 1 এর 6, এইভাবে 3 এর 8। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা প্রতিবিম্বই ভিন্ন। ঠিক আছে? অর্থাৎ ভিন্ন ভিন্ন পদের আমরা দেখতে পাচ্ছি এখানে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব, তাহলে এটি ইনজেকশন, এক চিত্রণ।
আচ্ছা, এই আগের উদাহরণটি অর্থাৎ 2 নম্বর উদাহরণটিতে যদি এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ না থেকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ থাকতো, তাহলে কি হতো? অর্থাৎ আমি এইটা বলতে চাইছি, এই যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ, তাহলে কি একক চিত্রণ হতো এফটি? আমরা প্রতিবিম্বগুলো নির্ণয় করে দেখি। তাহলে এখানে আমরা এফ অফ মাইনাস ওয়ান নেবো, যেহেতু এক্স স্কোয়ার প্লাস ফাইভ আছে, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ সমান 6। এফ অফ জিরো, জিরো স্কোয়ার প্লাস ফাইভ সমান 5। এফ অফ ওয়ান সমান ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ সমান 6। এই দেখো, আমরা কিন্তু এখানেই বলতে পারছি এটি একক চিত্রণ নয়। কারণ এই যে মাইনাস ওয়ানের জন্য একবার 6 প্রতিবিম্ব পেলাম, আবার ওয়ানের জন্য 6, অর্থাৎ দুটি আলাদা পদের একই প্রতিবিম্ব এখানে পেয়ে গেলাম। তাহলে এটি ইনজেকশন নয়। ঠিক আছে, বাকিগুলোও নির্ণয় করে ফেলি। তাহলে এফ অফ টু ইকুয়াল টু হবে 2 স্কোয়ার প্লাস 5 9, এবং এফ অফ 3 হবে 3 স্কোয়ার প্লাস 5 সমান 14। চিত্রের সাহায্যে একবার দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়ান এবং ওয়ানের উভয়ের প্রতিবিম্ব 6, তাহলে এটি এক চিত্রণ নয়। ঠিক আছে, এই একক চিত্রণ না হলে কি চিত্রণ, সেটা আমরা একটু পরেই বলছি। ঠিক আছে, এখন একটি চিত্রণ একক কিনা সেটা আমরা যদি একটি কোশ্চেন পরে আমরা কিভাবে প্রমাণ করব না, আমরা ধরে নেব যে এফ ম্যাপস এ টু বি একটি চিত্রণ। ঠিক আছে, ধরে নেব যে এক্স ওয়ান এবং এক্স টু দুটি এ সেটের পদ, অর্থাৎ এ ক্ষেত্রের পদ, এবং এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি যে এফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু, অর্থাৎ এক্স ওয়ান এবং এক্স টুর প্রতিবিম্বও ভিন্ন, তাহলে একক চিত্রণ প্রমাণ হয়ে গেল। আবার যদি আমরা এটা ইকুয়াল দেখাই, অর্থাৎ এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, এই সমীকরণ তৈরি করে যদি দেখাতে পারি যে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু, তাহলেও একক চিত্রণ। এইবার আমরা যাই বহু এক চিত্রণে। বহু এক চিত্রণ কি? এই বহু এক মানে হচ্ছে বহু পদের একটি প্রতিবিম্ব থাকতে পারে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগেই বললাম না যে এই চিত্রণ একক চিত্রণ না হলে কি চিত্রণ হবে, সেটি হচ্ছে বহু এক চিত্রণ। তাহলে বহু এক চিত্রণে কি বলা হচ্ছে? বহু এক চিত্রণে এ সেটের দুই বা ততোধিক পদের একই প্রতিবিম্ব বি সেটে থাকবে। ঠিক আছে, অর্থাৎ যেটা আমরা একক চিত্রণে দেখলাম যে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু হলে, যেখানে এক্স ওয়ান এক্স টু হচ্ছে এ সেটের এ ক্ষেত্রের পদ, তাহলে এফ এক্স ওয়ানও নট ইকুয়াল টু এফ এক্স টু হবে। এটা একক চিত্রণের ক্ষেত্রে দেখলাম। বহু একের ক্ষেত্রে এটা হয়ে যাবে ইকুয়াল। ঠিক আছে, চলো চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করো এ সেট হচ্ছে এ বি সি ডি, 4টে পদ আছে, এবং বি সেটে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এরকম 4টে পদ আছে। তাহলে মনে করো যে এর প্রতিবিম্ব 1, ঠিক আছে, বি এর প্রতিবিম্ব 3, আবার সি এর প্রতিবিম্বও 3, এবং ডি এর প্রতিবিম্ব মনে করো 4। তাহলে এখানে বি এবং সি এর দুটো পদেরই একটাই প্রতিবিম্ব -3। তাহলে এটি বহু এক চিত্রণ। ঠিক যেভাবে আগের 2 নম্বর উদাহরণটি সেটাও বহু এক চিত্রণ ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে বহু এক চিত্রণ বিষয়টি? বেশ, চলো এবার অন্তচিত্রণ। অন্তচিত্রণে আমরা প্রথমেই যে 1 নম্বর উদাহরণটি আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম একটা বিষয় মাথায় রাখতে, যে 6-এর প্রাকবিম্ব নেই, আমরা সেই উদাহরণে আলোচনা করেছিলাম। তাহলে অন্তচিত্রণ হচ্ছে সেই চিত্রণ যেখানে এফ ম্যাপস এ টু বি। এই চিত্রণে বি সেটে কমপক্ষে একটি পদ থাকবে যার এ সেটে কোনো প্রাকবিম্ব নেই। এই হচ্ছে অন্তচিত্রণ। অর্থাৎ বি সেট যদি কোনো পদ ফাঁকা থাকে, খুব সহজ কথায় বলতে হয়, যদি বি সেটের পদ যদি ফাঁকা থাকে, এ সেটের পদের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে সেটি অন্তচিত্রণ হয়ে গেল। প্রথম উদাহরণটি যদি দেখি, তাহলে এটিও অন্তচিত্রণ। আমরা সেখানে বলেছিলাম কি, যে এফ এ কিন্তু বি সেটের একটি যথার্থ উপসেট। ঠিক আছে, অর্থাৎ পাল্লা যখন
উপ অঞ্চলের অর্থাৎ রেঞ্জ যখন কোডোমেনের যথার্থ উপসেট হয়ে যায় তখনই হয়ে যায় অন্তঃচিত্রণ। আমরা এভাবেও বিষয়টাকে বলতে পারি। এখানে যেমন 6, 8, 10-এর কোনো প্রাকবিম্ব নেই, এটি অন্তঃচিত্রণ। এবং এখানে ছিল 0-এর প্রতিবিম্ব 5, 1-এর প্রতিবিম্ব ছিল 7, 2-এর প্রতিবিম্ব ছিল 9, 3-এর প্রতিবিম্ব ছিল 11। 6, 8, 10-এর দুর্ভাগ্য, ওদের কোনো প্রাকবিম্ব নেই, তাই এটি হয়ে গেল অন্তঃচিত্রণ। এবং এই যে 5, 7, 9, 11 যে পাল্লাটা তৈরি হলো, সেই পাল্লাটা আমরা দেখতে পাচ্ছি যে বি সেটের একটি যথার্থ উপসেট। তাহলে যখনই দেখবো পাল্লা যে উপ অঞ্চলের যথার্থ উপসেট হবে তখন সেটা অন্তঃচিত্রণ হয়ে যাবে। বেশ, চলো এবার যদি অন্তঃচিত্রণ না হয় তাহলে সেই চিত্রণটি কি হবে? অর্থাৎ যখন প্রত্যেকটা পদেরই প্রাকবিম্ব থাকবে, বি সেট যদি ফাঁকা না থাকে, সেইটাই হয়ে যাচ্ছে আমাদের পরের আলোচনা, উপরিচিত্রণ। ঠিক আছে? উপরিচিত্রণে কি বলছে যে বি সেটের প্রতিটি পদের কমপক্ষে একটি প্রাকবিম্ব থাকবে। এই যে এই বিষয়টা, প্রতিটি পদেরই কমপক্ষে একটি প্রাকবিম্ব থাকবে। তাহলে অন্তঃচিত্রণ না হলে সেটা হয়ে গেল উপরিচিত্রণ। ঠিক আছে? আমরা চিত্রের মাধ্যমে যদি বুঝতে চাই তাহলে আমরা ধরে নিচ্ছি এটা এবিসি, এটা 1, 2, 3, এবিসি 1, 2, 3। তাহলে এর প্রতিবিম্ব ধরেছি 1, বি এর প্রতিবিম্ব 2, সি এর প্রতিবিম্ব 3। এখানে বি সেটের কোনো পদ ফাঁকা থাকলো না। ঠিক আছে? প্রত্যেকটা পদেরই প্রাকবিম্ব এ সেটে আছে। তাহলে এটা হয়ে গেল উপরিচিত্রণ বা অনটু ম্যাপিং বা সারজেকশন। আমরা উপরিচিত্রণ আমরা প্রমাণ করবো কি করে যে একটি চিত্রণ উপরিচিত্রণ? উপরিচিত্রণের সংজ্ঞাটা কি দেখলাম না, যে এ থেকে বিতে উপরিচিত্রণ সংজ্ঞাত হলে বি এর প্রত্যেকটি পদেরই প্রাকবিম্ব এ সেটে থাকবে, তাই তো? তাহলে সেইটাই আমাদের প্রমাণ করতে হবে। আমরা ধরে নেব যে এফ ম্যাপস এ টু বি একটি চিত্রণে ওয়াই হচ্ছে বি সেটের একটি পদ, বি উপ অঞ্চলের একটি পদ হচ্ছে ওয়াই। ঠিক আছে? তাহলে যদি ওয়াই বি সেটের পদ, তাহলে ওয়াই এর আমি ধরে নিচ্ছি ওয়াই এর প্রাকবিম্ব হচ্ছে এক্স, যেটা এই ক্ষেত্রে আছে। তাহলে ওয়াই এর প্রাকবিম্ব যদি এক্স হয় তাহলে আমরা কি বলতে পারছি? এফ এক্স ইজিক্যাল টু ওয়াই। ঠিক আছে? এইখান থেকে আমরা এক্স এর সমীকরণ আমরা নির্ণয় করব, অর্থাৎ এখানে আমরা এক্স ইজিক্যাল টু জি ওয়াই এই আকারে প্রকাশ করব। সেখানে যদি আমরা দেখতে পারি যে প্রত্যেকটা ওয়াই এর জন্য, ফর অল ওয়াই বিলংস টু বি, আমরা একটা এক্স পাচ্ছি, দেয়ার এক্সিস্ট এক্স। এই চিহ্নটার নাম হচ্ছে দেয়ার এক্সিস্ট। ঠিক আছে? অর্থাৎ এমন একটি এক্স আছে, দেয়ার এক্সিস্ট এক্স এ আমরা যদি পাই তাহলেই আমরা বলতে পারবো যে এটি উপরিচিত্রণ। ঠিক আছে? বুঝতে পারলে? খুব সহজ বিষয়। এফ এক্স ইজিক্যাল টু ওয়াই সমীকরণ থেকে আমরা এক্স ইজিক্যাল টু বের করবো, দিয়ে দেখবো যে ফর অল ওয়াই বি সেটের প্রত্যেকটা ওয়াই এর মানের জন্য আমরা এ সেটের কোনো একটা পদের মান পাচ্ছি কিনা। তাহলেই তোমরা উপরিচিত্রণ প্রমাণ করে ফেললাম যে হ্যাঁ, প্রত্যেকটা ওয়াই এর জন্যই একটা প্রাকবিম্ব এ সেটে আছে। এইটা প্রমাণ করতে পারলেই হয়ে গেল উপরিচিত্রণ। ঠিক আছে? এই একটা উপায়। আর একটা উপায় কি, আমরা অন্তঃচিত্রণে কি বলেছিলাম খেয়াল করো, অন্তঃচিত্রণে বলেছিলাম যে পাল্লা সেটটি কি হয়? উপ অঞ্চলে যথার্থ উপসেট হয়। যদি আমরা প্রমাণ করতে পারি যে পাল্লা সেটটি উপ অঞ্চলে সমান, তাহলেও উপরিচিত্রণ প্রমাণ করতে পারবো। এই একটি উপায়। ঠিক আছে? এফ এ ইজিক্যাল টু যদি বি প্রমাণ করতে পারি তাহলে উপরিচিত্রণ, আর যদি না প্রমাণ করতে পারি তাহলে সেটি অন্তঃচিত্রণ, অর্থাৎ যথার্থ উপসেট হলেই অন্তঃচিত্রণ। আমরা এবার একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ভালো করে বুঝে নিই। যেমন এখানে উদাহরণটি কি বলছে যে এফ ম্যাপস এন টু এন এফ এক্স ইজিক্যাল টু 3x দ্বারা সংজ্ঞাত, তবে দেখাও যে এফ উপরিচিত্রণ নয় প্রমাণ করতে বলেছে। আচ্ছা, পার্ট ওয়ানেই আমরা বলেছিলাম যে যখনই এরকম এফ ম্যাপস এন টু এন এই ধরনের থাকবে, তখনই সবসময় মনে রাখতে হবে যে প্রথম এনটি কিন্তু ক্ষেত্র বা ডোমেন প্রকাশ করে, দ্বিতীয় এনটি প্রকাশ করবে অবশ্যই উপ অঞ্চল। ঠিক আছে? বা কোডোমেন। তো উপরিচিত্রণ নয় বা উপরিচিত্রণ প্রমাণের সেই একই উপায়, আমরা এন উপ অঞ্চলের একটি পথ ধরে নেবো ওয়াই, দেখবো তার প্রাকবিম্ব এক্সে আছে কিনা। ঠিক আছে? বেশ, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ওয়াই বিলংস টু এন উপ অঞ্চল। আমাদের উপ অঞ্চল বলে উল্লেখ করে দিতে হবে, কারণ এখানে আমরা
কোন এনটাকে বলতে চাইছি আমরা, যদি শুধু এন লিখলে আমরা বুঝতে পারবো না, তাই ওয়াই বিলংস টু এন উপ অঞ্চল, অর্থাৎ 2 নম্বর এনটি। ঠিক আছে, তাহলে কি ধরে নেবো, যে ধরি এই ওয়াই এর প্রাকবিম্ব হচ্ছে এক্স, যেটা এন ক্ষেত্র সেটে আছে, এটা আমরা লিখে নেবো। তাহলে আমরা কি লিখবো, যে এফ এক্স ইজ ইকাল টু ওয়াই, বা 3x ইজ ইকাল টু ওয়াই। এবার এক্স ইজ ইকাল টু ওয়াই বাই 3। ঠিক আছে, দেখো আমরা এক্স ইকাল টু এক্স এর মান ওয়াই এর আকারে বের করলাম। এইবার আমরা প্রমাণ করব যে প্রত্যেকটা ওয়াই, অর্থাৎ যেটা আমরা আগেই বলছিলাম যে ফর অল ওয়াই বিলংস টু এন উপ অঞ্চলের জন্য আমরা দেখব যে এক্স পাচ্ছি কিনা। আচ্ছা, এন মানে কিসের সেট? এন মানে আমরা জানি ন্যাচারাল নম্বরের সেট, যেখানে আছে হাতে গোনা সংখ্যাগুলি 1 2 3 4 5, তাই তো? আচ্ছা, ওয়াই এর জায়গায় যদি আমরা 1 নিই তাহলে কি হবে? এই ওয়াই এর জায়গায় আমরা নিচ্ছি কত, 1, তাহলে কত পাচ্ছি, 1/3 এক্স ইকুয়াল টু। এইবার তোমরাই বলো 1/3 কি এন ক্ষেত্রে আছে? আমরা এই এক্সটা কোথায় ধরেছিলাম, এক্সটা কোথায় আছে ধরেছিলাম, এন ক্ষেত্রে। তাহলে তোমরাই বলো 1/3 তো এন ক্ষেত্র সেটে নেই, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু যে আমরা 1 ধরলাম, এই ওয়াই ইকুয়াল টু 1-এর কোনো প্রাকবিম্ব এন ক্ষেত্রে নেই। ব্যাস প্রমাণ হয়ে গেল এটি উপরিচিত্তন নয়। আশা করি বুঝতে পেরেছো। চলো এইবার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চিত্রণ, বাইজেক্টিভ ম্যাপিং। যখনই একটি চিত্রণ এক এক এবং উপরি চিত্রণ একই সাথে হবে তখনই সেটি বাইজেকশন হয়ে গেল। তাহলে এক এক চিত্র মানে আমরা কি দেখেছিলাম, যে প্রত্যেকটি পদের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব এ সেট থেকে বি সেটে থাকবে। উপরি চিত্রণে কি দেখেছিলাম, বি সেটের প্রত্যেকটি পদের অন্তত একটি প্রাকবিম্ব এ সেটে থাকবে। তাহলে সেই বিষয়টিকে যদি আমরা চিত্রের সাহায্যে বুঝতে চাই তাহলে কিভাবে আমরা বিষয়টিকে দেখব না, ধরো এ সেটের পদ হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে, এবং বি সেটের পদ মনে করো 1 2 3 4। তাহলে এ এর প্রতিবিম্ব ধরলাম 1, বি এর প্রতিবিম্ব ধরলাম 3, সি এর প্রতিবিম্ব 2, ডি এর প্রতিবিম্ব 4। তাহলে প্রথমেই এটা একক চিত্রণ করে দেখে নিই। হ্যাঁ, এটা একক চিত্রণ, কারণ এখানে এ বি সি ডি প্রত্যেকেরই আলাদা আলাদা প্রতিবিম্ব, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব বি সেটে আছে। এবং উপরি চিত্রণ কিনা দেখে নিই। উপরি চিত্রণে কি বলেছি, যে বি সেটের কোনো পদ ফাঁকা থাকবে না। দেখতে পাচ্ছি হ্যাঁ, বি সেটের প্রত্যেকটি পদের 1 2 3 4 প্রত্যেকটি পদের প্রাকবিম্ব এ সেটে আছে। তাহলে একই সঙ্গে এক এক উপরি চিত্রণ, তাহলে এটি হয়ে গেল বাইজেকশন। একটা জিনিস এখানে তোমরা দেখে নাও, যে দুটি সসীম সেট যদি বাইজেকশন হয়, সসীম সেটে যদি বাইজেকশন চিত্রণ হয়, বাইজেক্টিভ চিত্রণ, তাহলে কিন্তু তাদের পদ সংখ্যা সমান হতে হবে। যেমন এখানে এ সেটের পদ সংখ্যা কত, 4, বি সেটের পদ সংখ্যা কত, 4। তার মানে পদ সংখ্যা কিন্তু সমান হতে হবে একটা কন্ডিশন বাইজেক্টিভ হওয়ার জন্য। যদি কম বেশি হয়ে যায় এর তাহলে কিন্তু বাইজেক্টিভ নয়। ঠিক আছে, উপরি চিত্রণের ক্ষেত্রেও বিষয়টি আমরা বলে দিই। উপরি চিত্রণের ক্ষেত্রেও যদি বি সেটের পদ কোনোভাবে এ সেটের পদের থেকে বেশি হয়ে যায় তাহলে উপরি চিত্রণ হবে না। সেখানেও উপরি চিত্রণ হওয়া শর্ত কি, যে বি সেটের পদ এ সেটের পদের থেকে কম থাকতে হবে, অর্থাৎ এন এ গ্রেটার দ্যান অর ইকুয়াল এন বি, এইটা হলে তবেই উপরি চিত্রণ হবে। এবং ইকুয়াল হলে তবেই একমাত্র বাইজেকশন হতে পারে। লেস দ্যান বা গ্রেটার দ্যান কোনো কন্ডিশনেই দুটি সসীম সেটের মধ্যে বাইজেকশন চিত্রণ, বাইজেক্টিভ চিত্রণ হবে না। একটি উদাহরণ দিয়ে আমরা দেখে নিই যে বাইজেকশন প্রমাণ করব। দেখো এখানে বলে দিয়েছে এফ ম্যাপস আর টু আর, আবারও সেই আগের মতো, যে আর হচ্ছে প্রথম আরটি হচ্ছে ক্ষেত্র, দ্বিতীয় আরটি হচ্ছে উপ অঞ্চল। এই চিত্রণটি এফ এক্স ইজিক্যাল টু এম এক্স প্লাস এন দ্বারা সংজ্ঞাত, তবে দেখাও যে এটি বাইজেকশন। তাহলে বাইজেকশন দেখাতে হলে আমরা বলেছি কি, দুটি চিত্রণ একসাথে হবে, এক এক এবং উপরি চিত্রণ। তাহলে প্রথমে আমরা এক এক চিত্রণ প্রমাণ করব, তারপর উপরি চিত্রণ প্রমাণ করব, তাহলেই বাইজেকশন প্রমাণ করতে পারবো। এক এক চিত্রণ আমরা প্রথমে প্রমাণ করি। আমরা ধরে নেব x1 এবং x2 বিলংস টু আর ক্ষেত্র, ক্ষেত্রগুলো উল্লেখ করতে হবে। x1 এর প্রতিবিম্বকে fx1 হবে এবং x2 প্রতিবিম্বকে fx2 হবে।
তাই তো? এরা কোথায় থাকবে? এরা অবশ্যই আর উপ অঞ্চলে থাকবে। f(x1) = f(x2) করে পাই কি পাচ্ছি? fx দেওয়া আছে mx+1, তাহলে সেখানে বসিয়ে দেবো mx1 + n = mx2 + n। nn কেটে গেল, কেটে গেল, আমরা কি পাচ্ছি? x1 = x2। তাহলে আমরা প্রতিবিম্ব সমান করে দেখলাম যে প্রাকবিম্বগুলোও সমান, তাহলে একক চিত্রণ প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি নট ইকুয়াল ধরে প্রমাণ করতাম, অর্থাৎ প্রথমে নট ইকুয়াল টু ধরে নিতাম, তাহলেও সেই একই বিষয় নট ইকুয়াল টুই আসতো, তাহলে একক চিত্রণ আমরা প্রমাণ করে ফেললাম। এইভাবে একক চিত্রণ প্রমাণ করতে হবে। এইবার উপরি চিত্রণ প্রমাণ করি। উপরি চিত্রণের আমরা তো একটা উদাহরণ আমরা অলরেডি দেখে নিয়েছি, যে সেখানে ধরে নিতে হবে y বিলংস টু আর উপ অঞ্চল, দিয়ে দেখাতে হবে যে y এর প্রাকবিম্ব, প্রতিটি y এর প্রাকবিম্ব আর ক্ষেত্রে আছে, তাহলে এই উপরি চিত্রণ প্রমাণ হয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি যে y এর প্রাকবিম্ব হচ্ছে x, যেটা আর ক্ষেত্র সেটা আছে। তাহলে অতএব কি লিখতে পারবো? fx = y বা mx + n = y। x = আমরা পাচ্ছি y - n/m। ঠিক আছে, তাহলে m ≠ যদি 0 হয়, আমরা এখানে y এর যে মানই বসাই না কেন, ফর অল y বিলংস টু আর উপ অঞ্চল, আমরা সেখানে একটি x পাবো। দেয়ার এক্সিস্ট x বিলংস টু আর ক্ষেত্র। তাহলে আমরা যে y বসাই না কেন, যে y এর মান নিই না কেন, আমরা একটি x অবশ্যই আর এর মধ্যে পাবো। তাহলে প্রমাণ হয়ে গেল কি? উপরি চিত্রণ। তাহলে একই সঙ্গে এক এবং উপরি চিত্রণ আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা কি লিখতে পারবো? যে f হচ্ছে বাইজেকশন। ব্যাস, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ব্যাপারটি, যে বাইজেকশন প্রমাণ করতে হলে আমরা প্রথমে একক চিত্রণ প্রমাণ করব, তারপর উপরি চিত্রণ প্রমাণ করব। চলো, এইবার হচ্ছে ধ্রুবক চিত্রণ। ধ্রুবক চিত্রণ এখানে নামের মধ্যেই মানে আছে যে এই সেটের সব পদের একটি প্রতিবিম্ব বি সেটে থাকবে। ধরো একটি চিত্রণ f ম্যাপস a to b, যেখানে a হচ্ছে 1 2 3 4 এবং b হচ্ছে মনে করো a b c। এখন আমরা যদি বলি যে এই চিত্রণটি fx = a দ্বারা সংজ্ঞাত, তাহলে এটি হয়ে গেল ধ্রুবক চিত্রণ। কারণ কি? আমরা এখানে x এর জায়গায় a সেটের যে পদটি নেব, f1 তার মান হবে a, f2 তার মান হবে a, f3 তার মান হবে a, f4 তার মানও হবে a। ঠিক আছে, তাহলে a সেটের প্রত্যেকটা পদের একই প্রতিবিম্ব, সেই জন্য ধ্রুবক চিত্রণ। আমরা যদি এটিকে চিত্রের সাহায্যে বুঝতে চাই, তাহলে আমরা ধরে নিচ্ছি 1 2 3 4 এবং এখানে ছিল a b c। তাহলে 1 এর প্রতিবিম্ব a, 2 এর প্রতিবিম্ব a, 3 এর প্রতিবিম্ব a, 4 এরও প্রতিবিম্ব a। এই হচ্ছে ধ্রুবক চিত্রণ। ঠিক আছে, অর্থাৎ কনস্ট্যান্ট। আমি এ থেকে বিতে যে অপেক্ষকটা নেব, fx = কনস্ট্যান্ট, ধ্রুবক। চলো, আমাদের চিত্রণের শেষ চিত্রণ উপাদান স্থির চিত্রণ। উপাদান স্থির, এখানে নামের মধ্যে মানে আছে উপাদানটা স্থির থাকবে। কিভাবে স্থির থাকবে? না, এটি এমন চিত্রণ যে একটি সেট থেকে সেই সেটে চিত্রিত হবে, প্রথম কথা, এবং প্রত্যেকটা পদ সেই নিজের পদের সঙ্গেই যুক্ত হবে। এই যে প্রত্যেক পদ সেই একই পদে চিত্রিত হবে। ঠিক আছে, তাহলে চিত্রণটি হলো উপাদান স্থির চিত্রণ, উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি চিত্রণ। বিষয়টা কি? বিষয়টা আমরা ধরে নিচ্ছি যে একটি চিত্রণ f ম্যাপস a to b, a হচ্ছে abc, সরি এখানে a to b হবে না, a to a, কারণ আমরা বলেছি যে একই সেট সেই সেটের সঙ্গেই চিত্রণ হবে। তাহলে এই যে অপেক্ষকটা সেটা কি? fx = x হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? fa = a,
এফ বি ইজ ইকাল টু বি, এফ সি ইজ ইকাল টু সি, অর্থাৎ একই সেটের মধ্যে একই পদের প্রতিবিম্ব সেই পদটি, যেমন এখানে এর প্রতিবিম্ব এ, বি এর প্রতিবিম্ব বি, সি এর প্রতিবিম্ব সি। এবং এক্ষেত্রে এই যে এফ এক্স আমরা এখানে না লিখে আমরা এই প্রতীকটা দেবো আই এ, ঠিক আছে, আই এ এক্স ইজ ইকাল টু এক্স, এইভাবে আমরা প্রকাশ করব। তাহলে আমরা যদি এখানে চিত্রের মাধ্যমে বুঝতে চাই তাহলে আমরা ধরে নিচ্ছি এ বি সি এটি এ সেট, তাহলে এ বি সি, এ থেকে আবার এতে চিত্রণ হলো, বি থেকে বি, সি থেকে সি, এই হচ্ছে উপাদান স্থির চিত্রণ। তাহলে সমস্ত চিত্রণ আমরা আলোচনা করলাম, তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো বিষয়গুলি। বেশ, এবার তোমরা বই থেকে কিছু অঙ্ক উদাহরণ নিজে করো, দেখবে বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেছে। বেশ, আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো তাহলে।